আজকের আলোচনার জন্য আমাদের হাতে বেশ কিছু গভীর উপাদান রয়েছে। একজন শ্রোতা পাঠিয়েছেন এগুলো। হ্যাঁ, এর মধ্যে একটা তো মহুয়া মৈত্রা আর জে সাই দীপকের সেই বিখ্যাত বিতর্কের ভিডিও। একদম। হিন্দু ধর্ম আর হিন্দুত্ব নিয়ে একটা বেশ উত্তপ্ত বিতর্ক। আর দ্বিতীয়টা হলো সেই বিতর্কের উপর লেখা একটা অসাধারণ দার্শনিক প্রবন্ধ। আর এই প্রবন্ধটাই কিন্তু পুরো বিষয়টাকে একেবারে অন্য একটা আঙ্গিকে দেখছে। ঠিক তাই। ভিডিওর বিতর্কটা তো মোটামুটি স্পষ্ট। একদিকে মহুয়া মৈত্রা, তিনি হিন্দু ধর্মকে একটা উদার, আধ্যাত্মিক, একটা ক্যাপেশিয়াস ঐতিহ্য হিসেবে দেখছেন। যেখানে সবকিছুরই জায়গা আছে, তাই তো? হ্যাঁ, আর তার মতে হিন্দুত্ব হলো একটা কঠোর রাজনৈতিক মতাদর্শ। আর অন্যদিকে জে সাই দীপক ঠিক এর উল্টো কথা বলছেন। তিনি হিন্দুত্বকে দেখছেন একটা সভ্যতাগত প্রতিরক্ষা হিসাবে। একটা সিভিলাইজেশনাল ইম্পারেটিভ, ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে। এবং মজার বিষয় হলো তিনি এর শিকড় বাংলাতেই খুঁজে পেয়েছেন। তো এই হলো দুই মেরুর দুটো অবস্থান। হ্যাঁ, আর এখানেই আমাদের হাতে থাকা প্রবন্ধটি আসছে। এটা কিন্তু কোনো পক্ষ নিচ্ছে না, বরং বলছে এই যে বিতর্ক, এটা আসলে আমাদের সম্মিলিত চেতনার একটা গভীর সংকটের প্রতিফলন। প্রবন্ধের ভাষায় যাকে বলা হচ্ছে ফ্র্যাকচার্ড এক্সিস্টেনশিয়াল স্টেট। খণ্ডিত অস্তিত্বের অবস্থা। বাহ! এর মূল ধারণাটা হলো আমাদের অস্তিত্বের দুটো মৌলিক দিক আছে। একটা হলো তাজরিবার স্বাধীনতা, মানে এক্সপেরিয়েন্সিয়াল স্পিরিট। আর অন্যটা টিকে থাকার জন্য যে কাঠামো দরকার, সেই স্ট্রাকচারাল ভেসেল। আর প্রবন্ধ বলছে এই দুটো দিকই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহলে প্রবন্ধের মূল যুক্তিটা কি দাঁড়াচ্ছে? মূল যুক্তি হল মহুয়া মৈত্র এবং জে সাই দীপক আসলে উভয়ে এই খণ্ডিত চেতনার দুটো ভিন্ন দিকের প্রতিনিধি, তাই তাদের দৃষ্টিভঙ্গিও অসম্পূর্ণ। আচ্ছা, কেউই সেই নিখুঁত ভারসাম্য বা কারেক্ট ডুয়ালাইজেশন অর্জন করতে পারেননি। একদম। তো আমাদের আজকের কাজ হলো এই দার্শনিক কাঠামোর ভেতরে ঢোকা এবং এর আলোতে বিতর্কটাকে নতুন করে বোঝার চেষ্টা করা। চলুন তাহলে এই দার্শনিক কাঠামোটাকেই প্রথমে বোঝার চেষ্টা করি। প্রবন্ধটাকে শুরুতেই মৈত্র আর দীপক দুজনে দেওয়া সংজ্ঞাকেই একরকম বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক। বলা হচ্ছে হিন্দু ধর্ম কেবল মৈত্রর বর্ণনার মতো এক সীমাহীন আধ্যাত্মিক মহাসাগর নয়। আবার দীপকের বলা কঠোর রাজনৈতিক দুর্গও নয়। তাহলে এটা আসলে কি? প্রবন্ধটি হিন্দু ধর্মকে বর্ণনা করছে চেতনার বিবর্তনের জন্য একটি স্ট্রাকচারাল আর্কিটেকচার হিসেবে, মানে একটা কাঠামোগত স্থাপত্য। একটা স্থাপত্য? ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং এর চারটে মূল চালিকা শক্তি বা অপারেটরের কথা বলা হয়েছে। ধর্ম মানে লক্ষ্য বা ডিরেকশন। কর্ম মানে ক্রিয়া বা অ্যাকশন। তারপর কাম, অর্থাৎ জগৎকে বোঝা এবং অন্তর্ভুক্ত করা, মানে আন্ডারস্ট্যান্ডিং। আর শেষে মোক্ষ, অর্থাৎ চূড়ান্ত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। তার মানে এর লক্ষ্য জগৎ থেকে পালানো নয়, বরং জগৎকে আয়ত্ত করা। ঠিক। এটা সত্তা আর প্রকৃতি, এই দুইয়ের একটা সম্পূর্ণ নকশা। বাহ! এটা তো সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিকোণ। তাহলে এই জটিল স্থাপত্যের মধ্যে মৈত্র আর দীপককে ঠিক কোথায় বসানো হচ্ছে? এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রবন্ধটি তাদের দুটি বিপরীতমুখী শক্তির প্রতিনিধি হিসেবে দেখছে। মহুয়া মৈত্র প্রতিনিধিত্ব করছেন প্রবেবিলিজমের। প্রবেবিলিজম মানে তারল্য। হ্যাঁ, যা সবকিছুকে অন্তর্ভুক্ত করতে চায়, সীমানা ভেঙে দিতে চায়। এটা মূলত কাম মানে অন্তর্ভুক্তি, আর মোক্ষ মানে অভিজ্ঞতার স্বাধীনতাকে গুরুত্ব দেয়। আচ্ছা, আর জেসাই দীপক? তিনি হলেন ডিটারমিনিজম বা কঠোরতার প্রতিনিধি, যা পরিচয়, কাঠামো আর প্রতিরক্ষাকে আঁকড়ে ধরতে চায়। এটা মূলত ধর্ম মানে পরিচয় আর কর্ম মানে কাঠামোকে গুরুত্ব দেয়। তাহলে একদিকে অসীম মহাসাগর, আরেকদিকে অভেদ্য দুর্গ। প্রবন্ধটি কি বলছে যে আমাদের এর কোনো একটাকে বেছে নিতে হবে? না না না, এখানেই তো মূল বিষয়টা। প্রবন্ধটি বলছে এই দ্বন্দ্বটা আসলে অভিজ্ঞতার নরম বা সফট চাহিদা আর টিকে থাকার কঠিন বা হার্ড চাহিদার মধ্যেকার একটা টানাপোড়েন। কিন্তু সমস্যাটা হলো মৈত্র বা দীপক কেউই বুঝতে পারছেন না যে এই শক্তিগুলো একে অপরের শত্রু নয়, বরং একটা সুস্থ সভ্যতার জন্য দুটোই অপরিহার্য। একটা কি ছাড়া অন্যটা অসম্পূর্ণ এবং বিপজ্জনকও। একদম। বেশ, তাহলে মহুয়া মৈত্রীর যুক্তির দিকে প্রথমে নজর দেয়া যাক। তিনি যখন শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন খাদ্যাভ্যাস সবকিছুর অন্তর্ভুক্তির কথা বলেন,
তখন শুনতে তো বেশ আকর্ষণীয়ই লাগে, লাগারই কথা। কিন্তু প্রবন্ধটি এটিকে বলছে ইনকারেক্ট লিফটিজম বা নোংরবিহীন তারল্য, আনঅ্যাঙ্কার্ড ফ্লুইডিটি। এর পেছনের যুক্তিটা কি? কারণটা বেশ গভীর। প্রবন্ধটির মতে উনি যখন কাঠামো আর পরিচয়কে মানে ধর্ম আর কর্মকে প্রায় অস্বীকার করে ফেলছেন আর শুধু সত্তার তারল্য বা প্রবাবিলিজমকে গুরুত্ব দিচ্ছেন, তখন উনি আসলে একটা সম্পূর্ণ সুরক্ষাহীন সত্তার কথা বলছেন। সুরক্ষাহীন? হ্যাঁ, ধরুন এটা এমন একটা জাহাজের মতো যার পাল আছে কিন্তু নোঙর বা হাল নেই, যে কোনো দিকে ভেসে যেতে পারে কিন্তু নিজের অস্তিত্বটা ধরে রাখতে পারে না। আর এই অবস্থা থেকেই তৈরি হয় শূন্যতা। হ্যাঁ, দুই ধরনের শূন্যতা বা জিরোনেস। জিরোনেস বা শূন্যতা, এই ধারণাটা একটু কঠিন লাগছে। এর মানে কি? এটা কিভাবে কাজ করে? প্রবন্ধটি দুই ধরনের শূন্যতার কথা বলছে। প্রথমটি হল স্পিরিচুয়ালিস্টিক জিরোনেস। আধ্যাত্মিক শূন্যতা? হ্যাঁ, যখন সত্তার কোনো বস্তুনিষ্ঠ ভিত্তি বা কর্মা থাকে না, মানে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার মতো কোনো নির্দিষ্ট কাজ বা কাঠামো থাকে না, তখন ওটা কেবল একটা বিমূর্ত ধারণায় পরিণত হয়, কোনো বাস্তব রূপ থাকে না। আচ্ছা, বোঝা গেল। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল ম্যাটেরিয়ালিস্টিক জিরোনেস বা বস্তুগত শূন্যতা। যখন সত্তার কোনো নির্দিষ্ট পরিচয় বা ধর্ম থাকে না, তখন সেটা পারিপার্শ্বিকের চাপে নিজের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। আর অন্য কিছুর সঙ্গে মিশে বিলীন হয়ে যায়। ঠিক। প্রবন্ধটি বলছে মৈত্রর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিতে সেলফ আর আদার মানে স্ব আর পরের মধ্যে পার্থক্য করার ক্ষমতার অভাব রয়েছে। তিনি সত্তার এক ইনোসেন্স বা নিষ্পাপ অবস্থাকে রক্ষা করতে চাইছেন। কিন্তু সেই নিষ্পাপ অবস্থা যদি কাঠামোগত প্রতিরোধের মাধ্যমে অর্জিত গুডনেস এলিমেন্ট বা মঙ্গলময় গুণ সারা তৈরি হয়, তবে প্রকৃতি বা পারিপার্শ্বিক জগৎ তাকে সহজেই নিজের স্বার্থে ব্যবহার করে ধ্বংস করে দেয়। তাহলে সরল কথায় অতিরিক্ত উদার হতে গিয়ে তার নিজের অস্তিত্ব রক্ষার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে। একদম। এটি এমন এক উদারতা যা নিজেকে রক্ষা করতে জানে না, তাই শেষ পর্যন্ত তার টিকে থাকতে পারে না। প্রবন্ধের মতে এটি একটি দুর্বলতা। বোঝা গেল। এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। জেএসআই দীপকের যুক্তিতে আসি। তিনি বলছেন হিন্দুত্ব হল টিকে থাকার জন্য একটি সভ্যতাগত অনিবার্যতা, একটা শাক্ত প্রতিক্রিয়া। এবং প্রবন্ধটি কিন্তু স্বীকারও করছে যে কাঠামোর প্রয়োজনীয়তা তিনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, ধরেছেন, কিন্তু তারপরেও এটিকে ইনকারেক্ট রাইটিজম বা নোংরবিহীন কঠোরতা বলা হচ্ছে কেন? অ্যাঙ্কার্ড রিজিডিটি, এখানে সমস্যাটা কোথায়? প্রবন্ধটি স্বীকার করছে যে দীপক ডিটারমিনিজম বা কাঠামোর প্রয়োজনীয়তা সঠিকভাবে চিহ্নিত করেছেন, কিন্তু তার প্রস্তাবিত পথে দুটো মারাত্মক পতনের ঝুঁকি রয়েছে। কি কি? প্রথমটিকে বলা হচ্ছে কর্পোরিয়াল ট্র্যাপ বা দৈহিক ফাঁদ। কর্পোরিয়াল ট্র্যাপ, এটা আবার কেমন ফাঁদ? এর মানে হল, যদি তিনি অভিজ্ঞতার স্বাধীনতা মানে মোক্ষ আর অন্যকে বোঝার ক্ষমতা মানে কামকে পুরোপুরি দমিয়ে রেখে শুধু টিকে থাকার জন্য একটা কঠোর কাঠামো তৈরি করেন, তাহলে সেই কাঠামোটা যে সত্তা বা আত্মাকে রক্ষা করার জন্য তৈরি তাকেই শ্বাসরুদ্ধ করে হত্যা করবে। সর্বনাশ। এর ফলে তৈরি হবে মেটেরিয়ালিস্টিক জিরোনেস, মানে সভ্যতার শরীর বা কাঠামোটা হয়তো টিকে থাকবে, কিন্তু তার ভেতরের আত্মাটা মরে যাবে। দুর্গটা থাকবে, কিন্তু দুর্গের ভেতরে কোনো জীবন্ত মানুষ থাকবে না। শরীর আছে, প্রাণ নেই। ভয়ঙ্কর ধারণা। আর দ্বিতীয় ঝুঁকিটা কি? দ্বিতীয় ঝুঁকি হল, যদি এই কাঠামোগত ইম্পালস বা আবেগটা জেনারেলাইজড ইন্টেলিজেন্স বা সার্বজনীন বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত না হয় আর শুধুমাত্র বাইরের আক্রমণের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে চালিত হয়, তাহলে? একদম, মানে এটা একটা কঠোর মতবাদ আর অহংকারপ্রসূত ধর্মান্ধতায় পর্যবসিত হবে। প্রবন্ধটি একে সাবজেক্টিভ মনিজমও বলছে। আর এর ফলে তৈরি হবে আধ্যাত্মিক শূন্যতা, তাই তো? হ্যাঁ, স্পিরিচুয়ালিস্টিক জিরোনেস। এক্ষেত্রে সভ্যতার শরীরটা হয়তো বেঁচে থাকে, কিন্তু তা একটা কারাগারে পরিণত হয়, যেখানে আত্মার কোনো মুক্তি নেই। প্রবন্ধের ভাষায় এটা সত্যিকারের কাঠামো নয়, এটা কেবল সত্তার একটা ভুল রূপে কঠিন হয়ে যাওয়া। তাহলে দেখা যাচ্ছে দুজনের পথই ক্যালকুলাস শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে, শুধু পথটা ভিন্ন। ঠিক। একজন সবকিছুকে ধারণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে, আরেকজন নিজেকে রক্ষা করতে গিয়ে নিজের আত্মাকেই মেরে ফেলছে। যদি দুজনের পথই অসম্পূর্ণ হয়, তাহলে এই দার্শনিক কাঠামোর সমাধানটা কি? প্রবন্ধটি এর সমাধানের একটা খুব শক্তিশালী প্রতীকী নাম দিয়েছে।
কারেক্ট ডুয়ালাইজেশন। হ্যাঁ, এর প্রতীক হিসেবে লিঙ্গের উল্লেখ করা হয়েছে, যা শিব আর শক্তির মতো, সত্তা বা স্পিরিট এবং প্রকৃতি বা কাঠামো মানে নেচারের নিখুঁত সমন্বয়। অর্থাৎ একটি বিকশিত সভ্যতা তারুল্য বা কঠোরতার মধ্যে কোনো একটিকে বেছে নেয় না। না, বরং দুটোকে সংশ্লেষণ করে একটা উচ্চতর রূপে পৌঁছায়। একে বলা হচ্ছে কারেক্ট আর্নড স্টেবিলিটি বা অর্জিত ভারসাম্য। এই দার্শনিক ধারণাটা বেশ গভীর, কিন্তু সমাজের বাস্তব রূপ কেমন হতে পারে? এটা তো শুধু তত্ত্বে থাকলে চলবে না। এ প্রবন্ধটি এখানে একটা বেশ বিতর্কিত কিন্তু আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে। কি সেটা? এর নাম কারেক্ট সোশ্যাল অথরিটেরিয়ান স্ট্রাকচার, সঠিক সামাজিক কর্তৃত্ববাদী কাঠামো। এক মিনিট, অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী, এই শব্দটা তো আমাদের বেশ অস্বস্তিতে ফেলে দেয়। এটা কি একনায়কতন্ত্রের কথাই বলছে? ঠিক এই প্রশ্নটাই স্বাভাবিক। কিন্তু প্রবন্ধটি অথরিটেরিয়ান শব্দটিকে আমাদের প্রচলিত অর্থে ব্যবহার করছে না। তাহলে এটি এমন একটা কাঠামোর কথা বলছে যা দুটো আপাতদৃষ্টিতে বিপরীতমুখী ধারণার মধ্যে নিখুঁত ভারসাম্য আনবে। প্রথমটি হল কারেক্ট ক্রিয়েটিভ ইনইকুয়ালিটি। এটা তো একটা দক্ষিণপন্থী ধারণা মনে হচ্ছে। হ্যাঁ, যেখানে অস্তিত্বের প্রতি অবদানের ভিত্তিতে বিকশিত ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হবে এবং তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়া হবে। আর দ্বিতীয়টি হল কারেক্ট প্রোটেক্টিভ ইকুয়ালিটি। এটি একটি বামপন্থী ধারণা, যেখানে সমাজের দুর্বল বা নিরীহদের কাঠামোগত নিপীড়ন থেকে কঠোরভাবে রক্ষা করা হবে। অর্থাৎ একদিকে যোগ্যতার স্বীকৃতি, আরেকদিকে দুর্বলের সুরক্ষা, এই দুয়ের ভারসাম্য। তাহলে এই চূড়ান্ত সংশ্লেষণের লক্ষ্য কি? লক্ষ্য হল এক্সিস্টেন্সিয়াল কোহেরেন্স বা অস্তিত্বের সামঞ্জস্য অর্জন করা। এমন একটা অবস্থা? হ্যাঁ, এমন একটা অবস্থা যেখানে ধর্ম বা ডিরেকশন, কাম বা এক্সপ্যানশনকে সঠিক পথ দেখাবে, আর কর্ম বা স্ট্রাকচার মোক্ষ বা ফ্রিডমের নিরপেক্ষ রক্ষক হিসাবে কাজ করবে। তার মানে রাষ্ট্রের কঠিন সুনির্ধারিত কাঠামো ব্যক্তির নরম স্বাধীন সত্তার বিকাশের জন্য কাজ করবে, তাকে দমন করার জন্য নয়। একদম। প্রবন্ধটি এখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেছে। সভ্যতা একই সাথে একটি অভেদ্য দুর্গ এবং এক অসীম মহাসাগর হয়ে উঠবে। বাহ! অভেদ্য এবং অসীম মহাসাগর একসাথে। তাহলে পুরো আলোচনা সারমর্ম করলে কি দাঁড়ায়? আমরা তো শুরু করেছিলাম হিন্দু ধর্ম আর হিন্দুত্ব নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক দিয়ে। ঐতিহাসিক বিতর্কও বটে। হ্যাঁ, কিন্তু এই দার্শনিক প্রবন্ধটি পুরো বিষয়টিকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেল। এটার মহুয়া মৈত্র বনাম জেএসআই দীপকের বিতর্ক থাকছে না। একদমই তাই। প্রবন্ধটি এই বিতর্ককে দুটো মতাদর্শের মধ্যে একটাকে বেছে নেওয়ার সমস্যা হিসেবে দেখছে না, বরং এটা বাস্তবতার দুটো মৌলিক দিক, স্বাধীনতা আর কাঠামো, সত্তা আর প্রকৃতি, এদের একীভূত করতে না পারার এক গভীর অস্তিত্বের ব্যর্থতা হিসেবে দেখছে। এবং প্রবন্ধটি মৈত্র বা দীপকের ঐতিহাসিক দাবিগুলোকে কিন্তু পুরোপুরি বাতিলও করছে না। এটা বলছে ঐতিহাসিকভাবে তারা হয়তো আংশিকভাবে সঠিক, কিন্তু অস্তিত্বের বিচারে অপর্যাপ্ত। ঠিক। তাহলে মূল শিক্ষাটা হলো একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেছে নেওয়ার প্রশ্নই ওঠে না। কাঠামোকে স্বাধীনতার জন্য কাজ করতে হবে এবং স্বাধীনতাকে কাঠামো দ্বারা সুরক্ষিত হতে হবে। ঠিক বলেছেন। আর এখানেই প্রবন্ধটি আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে। কি সেটা? এই নিখুঁত ভারসাম্য অর্জনের জন্য প্রবন্ধটি একজন কারেক্ট ফিলসফার বা সঠিক দার্শনিকের দ্বারা পরিচালিত একটি অত্যন্ত কাঠামোগত সমাজের প্রস্তাব দেয়। এটা তো বেশ বড় একটা দাবি। তো বটেই, আর এটা আজকের শ্রোতাদের জন্য একটা খুবই উত্তেজক এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্ন তৈরি করে। প্রশ্নটা হলো, আজকের এই বিশৃঙ্খল পৃথিবীতে এমন একটি নিখুঁতভাবে পরিকল্পিত অস্তিত্ব ও সামাজিক ভারসাম্যের সন্ধান করা কি একটা সার্থক আদর্শ, নাকি এর দার্শনিক সৌন্দর্য নির্বিশেষে এটা এক নতুন ধরনের স্বৈরাচারের নীল নকশায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে?